আসসালামু আলাইকুম। হাইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থাৎ ইতিহাস বই, সেটার দ্বিতীয় অধ্যায় যার নাম হচ্ছে বিশ্ব সভ্যতা। তো আজকে আমরা পড়ব মেসোপটেমীয় সভ্যতা। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা পড়ব মেসোপটেমীয় সভ্যতা। এই সভ্যতার নামটা কোথা থেকে আসলো বা নামের অর্থটা কি, কোন দুটি শব্দ বা কোন তিনটি শব্দ থেকে এই নামটার উৎপত্তি হলো, সেগুলো আমরা আগে একটু জেনে নিই। মেসোপটেমীয় সভ্যতার নাম ও তার অর্থ। নাম ও তার অর্থ। মেসোপটেমীয় শব্দটি এসেছে গ্রিক শব্দ মেসোস এবং পটমাস থেকে। কোন দুটি শব্দ? গ্রিক শব্দ মেসোস, গ্রিক শব্দ মেসোস এবং পটমাস থেকে। এই দুইটা কোন শব্দ? গ্রিক শব্দ। গ্রিক শব্দ মেসোস শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী। মেসোস শব্দের অর্থ কি? মধ্যবর্তী। এবং পটমাস শব্দের অর্থ নদী। পটমাস শব্দের অর্থ কি? নদী। পটমাস শব্দের অর্থ নদী। এই দুটি অর্থ থেকে আমরা মোটামুটি ধারণা করতে পারতেছি যে আমরা সক্ষম হচ্ছি যে মধ্যবর্তী এবং নদী, মধ্যবর্তী এবং নদী আমরা এতটুকু ধারণা করতে পারি যে হয়তো কোনো নদীর বা কোনো দুটি নদীর মধ্যবর্তী স্থান আমরা এতটুকু অবশ্যই ধারণা করতে পারি। তো আমরা জেনে নেই যে মেসোপটেমিয়া শব্দের আসলে মূল যে অর্থ সেটা হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। কয় নদীর? দুই নদীর মধ্যবর্তী যে ভূমিটা আছে সেটা কি আসলে মেসোপটেমীয় নাম। অর্থাৎ মেসোপটেমীয় যে সভ্যতাটা, সেই সভ্যতাটা মূলত দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চল বা জায়গা রয়েছে সেই জায়গাতে উৎপত্তি লাভ করেছিল। এখন দুটি নদীর কথা আমরা পেলাম, কিন্তু নদী দুইটার নাম কি? নদী দুটির নাম হলো দজলা এবং ফোরাত। দজলা এবং ফোরাত, এটি হচ্ছে দুটি নদী, হচ্ছে 1 নাম্বার, এ হচ্ছে 2 নাম্বার। এই দুটি নদীর নাম হচ্ছে দজলা এবং ফোরাত, যার অন্য একটা নাম বা বাংলা নাম হিসেবে আমরা বলতে পারি টাইগ্রিস ও ইউফ্রেটিস। কোন নাম? টাইগ্রিস ও ইউফ্রেটিস। এই দুটির যে মধ্যবর্তী অঞ্চল ছিল, মধ্যবর্তী জায়গা ছিল, সেই জায়গাতে মূলত এই মেসোপটেমীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল। আচ্ছা, বিজ্ঞানীদের মতে বা যদি আমরা মানচিত্র ব্যাখ্যা করি বা মানচিত্র খেয়াল করি, মূলত এই যে মেসোপটেমীয় সভ্যতাটা রয়েছে সেটা দেখতে অনেকটা বাঁকানো চাঁদের মতো। কিসের মতো? বাঁকানো চাঁদের মতো। যার ফলে বিজ্ঞানীরা বা গবেষকরা বা ইতিহাসবিদরা এই যে মেসোপটেমীয় অঞ্চল, সে অঞ্চলটাকে নাম দিয়েছিল ফার্টাইল ক্রিসেন্ট। সে অঞ্চলটার নাম কি দিয়েছিল? ফার্টাইল ক্রিসেন্ট। আমরা একটু পড়ি। মানচিত্রের মাঝে এই উর্বর ভূমিরূপকে দেখতে অনেকটাই অর্ধচন্দ্র। কেমন? অনেকটাই অর্ধচন্দ্র তথা বাঁকানো চাঁদের মতো দেখাইতো। কিসের মতো? বাঁকানো চাঁদের মতো দেখাতো। তাই এর নাম দেওয়া হয়েছে ফার্টাইল ক্রিসেন্ট। এর নাম কি দেওয়া হয়েছে? ফার্টাইল ক্রিসেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ফার্টাইল ক্রিসেন্টটা কি বা কোন সভ্যতাকে ফার্টাইল ক্রিসেন্ট বলা হয়। আপনাদের এমসিকিউতে আসতে পারে, খ নাম্বারে আসতে পারে। সো এটা অবশ্যই আপনারা নোট করে রাখবেন। আর ওভারঅল একটা কথা হচ্ছে, আমরা ক্লাস করতে অবশ্যই বসছি, সামনে আমাদের মোবাইল ফোন আছে। মোবাইল ফোনের পাশাপাশি আমরা খাতা এবং কলম নেব, যাতে করে আমি যা যা বলছি এবং যা যা আমি নোট করাচ্ছি বা আমি যা যা স্টার দিচ্ছি সেগুলো আমরা খাতা লিখে রাখবো, যাতে করে আমাদের পরবর্তীতে এটা নিয়ে কোনো সমস্যা না হয়। আর আরেকটি ব্যাপার হচ্ছে, আপনাদের মনে হতে পারে যে এই অধ্যায়গুলো অনেক বড় বা আমরা একটু বড় করে সাজিয়েছি। এটা মূলত আপনাদের সুবিধার্থে। যদি আপনি আমাদের পুরো ভিডিওটা দেখেন এবং আপনি যদি আমার ভিডিও থেকে বুঝতে পারেন, নেক্সট টাইম আপনাকে আর মেইন বই পড়া লাগবে না। সো সেই ক্ষেত্রে সেই সুবিধার জন্য, আপনাদের সুবিধার জন্য আমরা এটাকে এমনভাবে সাজিয়েছি যেন এই ওভারঅল এটা পড়ার মাধ্যমে আপনার পুরো বইটা কভার হয়ে যায়। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। পরবর্তীতে চলে যায় ভৌগোলিক অবস্থান। কি? ভৌগোলিক অবস্থান অর্থাৎ পৃথিবীর মানচিত্রে কোথায় এর অবস্থান, কোন অঞ্চলের পাশে, কোন অঞ্চলের ডানে, কোন অঞ্চলের বামে, সেটা আমরা একটু জেনে নেই। মূলত ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন আর জর্ডান মিলেই ফার্টাইল ক্রিসেন্টের বিস্তার। কোন কোন দেশ? ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্দান, এই কয়েকটা দেশ মিলে মূলত কি ফার্টাইল ক্রিসেন্ট, যে অর্ধচন্দ্র বা মেসোপটেমিয়া নামটা বলা হয়েছে, এই নামের বিস্তার। পাশাপাশি কুয়েতের উত্তরাংশ, কোন দেশের? কুয়েতের উত্তরাংশ এবং তুরস্কের দক্ষিণ পূর্বাংশের পাশাপাশি ইরানের পশ্চিম দিকের একাংশ, ইরানের পশ্চিম দিকের একাংশকে এই ফার্টাইল ক্রিসেন্ট অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতা। এই সভ্যতার সম্ভাব্য সময়কাল,
সম্ভাব্য সময়কাল। আসলে পূর্বের যুগতে এরকম ক্যালেন্ডার বা এরকম কোনো দিন তারিখ মনে রাখার মতো কিছু ছিল না, সেজন্য একটা সম্ভাব্য আমরা তারিখ গণনা করতে পারি, বা বিজ্ঞানীরা বা ইতিহাসবিদরা আমাদের একটা সম্ভাব্য তারিখ বা সাল দিয়েছেন যে এই সালের দিক দিয়ে হয়তো শুরু হয়েছে বা এই সালের দিক দিয়ে শেষ হয়েছে। এই সম্ভাব্য সালটা বা সময়টা হলো খ্রিস্টপূর্ব 5000 অব্দ। কি? খ্রিস্টপূর্ব 5000 অব্দ। এখানে একটা ব্যাপার হচ্ছে খ্রিস্টপূর্ব এবং খ্রিস্ট অব্দ, এটা একটু সমস্যা হতে পারে আপনাদের। খ্রিস্টপূর্বটাকে এবং খ্রিস্ট অব্দটাকে, যিশু খ্রিস্ট বা জিসাস ক্রাইস্টের নাম আমরা শুনেছি, উনি যে বছর বা যেই সালে জন্মগ্রহণ করেছিল সেটাকে মূলত শূন্য ধরা হয়। সেটাকে কি বলা হয়? শূন্য। তার জন্মের পরবর্তীতে খ্রিস্ট অব্দ, তার জন্মের পরবর্তী সময়কে বলা হয় খ্রিস্টাব্দ, এবং তার জন্মের পূর্ববর্তী সময়কে বলা হয় খ্রিস্টপূর্ব। কি বলা হয়? খ্রিস্ট পূর্ব। তো এতটুকু বুঝতে পারতেছিলাম আমরা, অর্থাৎ তার যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। সেখানে বলা হয়েছে খ্রিস্টপূর্ব 5000 অব্দের দিকে। কত সালে? খ্রিস্টপূর্ব 5000 অব্দের দিকে। তো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। মূলত সুমেরীয়, ব্যাবিলনীয়, এশিরীয় এবং ক্যালডীয় সভ্যতার সম্মিলিত রূপই হলো মেসোপটেমীয় সভ্যতা। এটা আপনাদের পরীক্ষায় আসতে পারে যে কোন কোন সভ্যতার মিলিত রূপ সুমেরীয় সভ্যতা। কোন কোন সভ্যতার? মেসোপটেমীয় সভ্যতা সুমেরীয়, ব্যাবিলনীয়, এশিরীয় এবং ক্যালডীয়। ক্যালডীয় সভ্যতার যে মিলিত রূপ, এই কয়েকটা সভ্যতার যে মিলিত রূপ, সেই মিলিত রূপটাই কি? মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতার বিকাশ যে অঞ্চলে ঘটেছিল তার উত্তরে কি? আর্মেনিয়ার পার্বত্যাঞ্চল, পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি। কোন মরুভূমি? আরব মরুভূমি। দক্ষিণ পূর্বে পারস্য উপসাগর, পূর্বে এলাম পার্বত্য অঞ্চল এবং পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত। আপনার এখানে প্রশ্ন আসতে পারে যে মেসোপটেমীয় সভ্যতার চারপাশ বা তার ভৌগোলিক অবস্থান, তার ভৌগোলিক যে সীমারেখা, সেটা একটু বর্ণনা করো। সেক্ষেত্রে ওই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইটা, যে বিকাশের আশেপাশে বা যে সময়কাল বা যেই জায়গায় যে মেসোপটেমীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল, তার আশেপাশে কোন কোন দেশ বা তার দক্ষিণে কি, পশ্চিমে কি, পূর্বে কি, আপনার এমসিকিউতে আসতে পারে, প্রশ্ন আকারে আসতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে উত্তর ও পূর্ব দিকে। কোন দিকে? উত্তর ও পূর্ব দিকে উচ্চ পার্বত্য অঞ্চল মেসোপটেমিয়াকে প্রাকৃতিক প্রাচীরের সুবিধা দিয়েছে। কেমন প্রাচীরের? প্রাকৃতিক প্রাচীরের। প্রশ্ন আসতে পারে যে মেসোপটেমিয়াকে প্রাকৃতিক প্রাচীরের সুবিধা দিয়েছে কে, বা সুবিধা দিয়েছিল কি? উত্তর ও পূর্ব দিকের উচ্চ পার্বত্য অঞ্চল, অর্থাৎ যেই এলাকায় মেসোপটেমিয়া সভ্যতা অবস্থিত ছিল তার উত্তর দিকে এবং তার পূর্ব দিকে বড় বড় পাহাড় ছিল, যার ফলে অন্যান্য দেশের আক্রমণ বা অন্যান্য দেশের যে একটা আগ্রাসন থেকে তারা মোটামুটি মুক্ত ছিল, এবং সেটাকে ব্যবহার করেই তারা তাদের সভ্যতাকে উন্নত করার ক্ষেত্রে, তাদের সভ্যতাকে আরো আধুনিকায়ন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই সুযোগ কাজে লাগে সুমেরীয়, আক্কাদীয়, আমোরাইট, ক্যাসাইট, এশিরীয় এবং ক্যালডীয় জাতিগোষ্ঠী মিলে প্রাচীনকালে এই ভূখণ্ডে একটি উন্নত সভ্যতা গড়ে তুলেছিল। তো কোন সুযোগকে কাজে লাগিয়ে এবং কারা মেসোপটেমিয়া সভ্যতাকে উন্নত করার সুযোগ গ্রহণ করেছিল, এটা আপনাদের জানা দরকার এবং জানা কি মোটামুটি ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে চলে যাই। প্রাথমিক দিকের মেসোপটেমিয়াতে গড়ে উঠেছিল নগর রাষ্ট্র। কি গড়ে উঠেছিল? নগর রাষ্ট্র। এখন নগর রাষ্ট্রের জিনিসটা কি? বর্তমানে আমরা যা বুঝি স্টেট বা কোনো জেলা বা কোনো অঞ্চল, প্রাচীনকালে সেটা কি ছিল? এক প্রকার নগরাষ্ট্র ছিল। এই প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা যেসব নগরাষ্ট্রগুলো ছিল সেগুলো হলো উর, ইউরুক, লাগাস, উম্মা প্রভৃতি। এগুলো কি ছিল? এক প্রকার নগরাষ্ট্র ছিল। পরবর্তী স্লাইড, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এতটুকু। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন কথা হচ্ছে এক একটি সভ্যতার অবশ্যই কোনো না কোনো অবদান রয়েছে। যদি অবদান না থাকতো, তাদের লেখা বা তাদের জীবনী বা তাদের যে ইতিহাস, সেগুলো আমাদের বইয়ে আসতো না। সেই অবদানগুলো কি, সেই অবদানগুলো বর্তমান বিশ্বে কী কী প্রভাব ফেলে, সেগুলো আমাদের জানা দরকার। মেসোপটেমিয়া যেহেতু একটা প্রাচীন সভ্যতা, এই সভ্যতার অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, সেগুলো আমরা আজকে জানব। সভ্যতার মূল যে আবিষ্কার, কি মূল আবিষ্কার
বা তারাই প্রথম কি কি আবিষ্কার করেছিল সেগুলো আমরা একটু জেনে নেই। সেগুলো হলো টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানিতে বাঁধ বাঁধ দিয়ে কৃষিকাজের প্রয়োজনে সেচের ব্যবহার করা। এখন বাঁধ কি? বাঁধ হলো নদীর পানি আটকিয়ে বা নদীর পানি আটকে রেখে যখন সেটাকে ব্যবহার উপযোগী করে তোলা হয় তখন সেটাই কি এক প্রকার বাঁধ। যখন আমার প্রয়োজন হবে আমি বাঁধটা খুলে দেব, আমি পানি ব্যবহার করব। যখন আমার প্রয়োজন হবে না আমি বাঁধটা বন্ধ করে দিলে আমার পানিগুলোকে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তারাই প্রথম এই বাঁধ সিস্টেম বা বাঁধের যে একটা ব্যবহার সেটা তৈরি করেছিল এবং নদীতে বা নদীর পানি থেকে যে সেচের ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ করা যায় তারাই সেটাকে উদ্ভব করেছিল। তারপর হচ্ছে প্রচুর খাল খননের মাধ্যমে বন্যা প্রতিরোধ। তারা ওই সময় এটা উপলব্ধি করতে পেরেছিল যে যদি আমরা প্রচুর পরিমাণে খাল খনন করি তাহলে আমরা বন্যা থেকে বেঁচে ফিরতে পারবো, বন্যা থেকে আমাদের ক্ষয়ক্ষতি কমাতে পারবো এবং পরবর্তীতে এই খালের পানি ব্যবহার করে আমরা সেচ কাজ করতে পারবো। একটা দুইটা গেল। 3 নাম্বার, প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার অন্যতম একটা মূল আবিষ্কার ছিল চাকা। কি ছিল? চাকা। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার মূল আবিষ্কার কি ছিল? মূল আবিষ্কার ছিল চাকা। ফসলের গাড়ি চলাচলের জন্য তারা রাস্তা পর্যন্ত তৈরি করেছিল। শুধু চাকা তৈরি করলেই হবে না, চাকা চলার যে একটা পথ, যে উপায় সেটা তো আমার বের করতে হবে। সেই জন্য তারা রাস্তারও তৈরি করেছিল। সেই রাস্তাতে তারা ফসলের গাড়ি পরিবহন করতো বা ফসলের মালামাল পরিবহন করত। নগরের মধ্যে বেশিরভাগ নির্মিত রাস্তা ছিল প্রশস্ত। প্রশস্ত বলতে কি? চওড়া। যে একটা রাস্তা দিয়ে কতটুকু মানুষ যেতে পারবে বা কি পরিমাণ মোটা হলে যাওয়া আসার সুবিধা হবে সেই পরিমাণ প্রশস্ত বা চওড়া তারা করেছিল। এতক্ষণ আমরা পড়লাম তাদের আবিষ্কার। এখন পড়বো আমরা তাদের যে কৃষি বা পশুপালন, তারা কি কি কৃষিকাজ করতো, কি কি পশু পালতো সেগুলো। কৃষকেরা মাঠে লাঙল ও পাথরের কুঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করত। আমরা যেমন কোদাল, কাঁচি, পাচুন ইত্যাদি কৃষিকাজে ব্যবহার করি, তারা কি ব্যবহার করত? কাঠের লাঙল ও পাথরের কুঠোর। উৎপাদিত ফসল ছিল যব। তাদের প্রধান উৎপাদিত ফসল কি ছিল? যব। এবং গৃহপালিত পশুর মধ্যে সিংহভাগ কি ছিল? ভেড়া ও ছাগল। তারা গৃহপালিত যে পশুগুলো ছিল তাদের মধ্যে সিংহভাগ কি ছিল? ভেড়া ও ছাগল। নিরাপত্তাজনিত কারণে রাখালেরা কুকুর ব্যবহার করত। কারা ব্যবহার করতো? কুকুর। সেটা আমরা এখনো করি, যে আমাদের সেফটির জন্য বা বিভিন্ন পুলিশের বিভিন্ন বাহিনী তারা কুকুর ব্যবহার করে। কেন? তাদের সেফটি বা তাদের কাজের জন্য। তারাও কি সেফটি বা নিরাপত্তার জন্য কুকুর ব্যবহার করত। বিভিন্ন শহরে ফসল পরিবহনের জন্য স্থলপথে গাধা ছিল তাদের মূল বাহন। তারা গাধার গাড়ি ব্যবহার করত। গাধার পিঠে যেমন আমরা দেখি মালামাল বোঝাই করা হয়, তারাও সেই সময় গাধাকে ব্যবহার করে তাদের মালামাল পরিবহন করত। কিন্তু সব ক্ষেত্রে তো আসলে গাধা বা পরিবহন বা স্থলপথে পরিবহন করা সম্ভব নয়। সেজন্য তারা পানিপথে ব্যবহার করত। এবং পানিপথে তারা কি ব্যবহার করত? ভেলা। কি ব্যবহার করত? ছোট বড় ভেলা ব্যবহার করত। আশা করি তোমরা সকলে এতটুকু বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখন হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। তারা কি শুধু মূল আবিষ্কার, বিভিন্ন সেচ ব্যবহার আবিষ্কার বা তাদের কৃষি পশুপালন দিয়ে ব্যস্ত ছিল? না, তারা মূলত বিজ্ঞানের যে চর্চা বা বিজ্ঞানের যে প্রবৃদ্ধি, সে প্রবৃদ্ধি তার প্রচুর বড় ভূমিকা পালন করেছিল। গণিতের উদ্ভাবন ও উন্নয়নে বিশেষ গুরুত্ব ছিল। তারা কিসের অবদান রেখেছে? গণিতের উদ্ভাবন। সংখ্যাগুলো ষষ্ঠিক বা ষাট কেন্দ্রিক ছিল। তাদের যে আবিষ্কৃত সংখ্যাগুলো সেগুলো কি ছিল? ষষ্ঠিক বা ষাট কেন্দ্রিক। সবচেয়ে বড় একটা আবিষ্কার হচ্ছে আমরা যে বর্তমানে 1 ঘন্টা 1 মিনিট 30 সেকেন্ড 60 সেকেন্ড যে আমরা হিসাব করি, সেই হিসাবটা প্রথম কারা তৈরি করেছিল? সেই হিসাবটা প্রথম তৈরি করেছে মেসোপটেমিয়া সভ্যতার লোকজন। তারাই প্রথম 1 ঘন্টায় 60 মিনিট 1 মিনিটে 60 সেকেন্ডের হিসাব শুরু করেছিল। বছরকে 12 মাসে ভাগ, বছরকে 12 মাস এবং 1 মাসকে 30 দিনে ভাগের যে হিসাবটা তা কারা শুরু করেছিল? এই মেসোপটেমিয়া সভ্যতার লোকজন। এই পয়েন্টটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কারা সর্বপ্রথম মিনিট কিংবা ঘন্টা কিংবা সেকেন্ডের ব্যবহার শুরু করে? কারা শুরু করে? মেসোপটেমিয়া সভ্যতার লোকজন বা মেসোপটেমিয়া সভ্যতা। তারপর দেখি এই যে পৃথিবী, আমরা কি জানি প্রত্যেকটা গোল বস্তু কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি।
তেমনি পৃথিবী যেহেতু এক প্রকার গোল বস্তু বা একটা গোল, সেই পৃথিবী কি 360 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে বা অবশ্যই 360 ডিগ্রি। এই যে কথাটা, এই যে উদ্ভাবন, সেটা কারা করেছিল? মেসোপটেমিয়া লোকজন। তারা কি করেছিল? পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করার পাশাপাশি রাশিচক্রের হিসেবেও তারা শুরু করেছিল। ব্রোঞ্জ আবিষ্কারের পাশাপাশি তারা কাচের আবিষ্কার করেছিল। তারা ফার্স্টে কিসের আবিষ্কার করছে? ব্রোঞ্জ। তারপর ব্যবহার করেছে কাচের। কিসের ব্যবহার করেছে? কাচের। তাদের সকল ক্ষেত্রে অবদান ছিল, কৃষি পালন, ব্যবসা, আবিষ্কার, বিজ্ঞান। তেমনি তাদের ভাষা ও সাহিত্য অর্থাৎ বই রচনা বা তাদের ভাষা থেকে মোটামুটি ভালো অবদান ছিল। তাদের ভাষা ও সাহিত্য তারা ব্যবহার করত সেমেটিক ভাষা। কি ভাষা ব্যবহার করত? তারা ব্যবহার করত সেমেটিক ভাষা। তাদের ভাষায় ভাব আদান প্রদানের পাশাপাশি প্রশাসনিক ও ধর্মীয় কার্যক্রমকে পরিচালনা করা হতো। তাদের মেসোপটেমিয়া ভাষার নাম কি ছিল? সেমেটিক ভাষা। আপনাদের প্রশ্ন আসতে পারে যে সেমেটিক ভাষা কারা ব্যবহার করে? সেমেটিক ভাষা কারা ব্যবহার করে? মেসোপটেমিয়া সভ্যতার লোকজন। তারা এই ভাষা ব্যবহার করে রাজনৈতিক এবং ধর্মীয় সকল কর্মকাণ্ড পরিচালনা করত। এই ভাষার জন্য কিছু অর্থবোধক ছবির মাধ্যমে একটি আদিম লিখন পদ্ধতির উদ্ভাবন করেছিল। তারা কি করেছিল? একটি ছবির মাধ্যমে, ছবি দিয়ে যাতে এই ভাষাকে বোঝানো যায় সেই জন্য একটা আদিম লিখন পদ্ধতির আবিষ্কার তারা করেছিল। চিত্রধর্মী এই পদ্ধতিতে কাদামাটির উপর নলখাগড়ার সুচালো মাথা দিয়ে লিখে তারা শুকিয়ে নিত। আনুমানিক 5,500 বছর পূর্বে লিখিত বর্ণমালার দলিল পাওয়া গিয়েছে। কত বছর পূর্বে? আনুমানিক 5,500 বছর পূর্বের। তাদের নিজস্ব ভাষা কি ছিল? এই যে সেমিটিক। তারা সেমিটিক ভাষায় কি রচনা করেছিল? নিজস্ব ভাষায় গিলগামেশ নামের মহাকাব্য রচনা করেছিলেন। প্রশ্ন বা এমসিকিউতে আসতে পারে যে গিলগামেশ কি একটি মহাকাব্য। এই গিলগামেশ রচনা করেন কে বা কারা? কোন সভ্যতায় গিলগামেশ রচিত হয়? কোন সভ্যতায়? মেসোপটেমীয় সভ্যতা। এই গিলগামেশ ছিলেন ইতিহাসের একজন বিশিষ্ট বীর বা খুবই সাহসী যোদ্ধা। সে হয়তো মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত বা তার হয়তো এই সভ্যতা তার জন্ম হয়েছিল, এই জন্য কি তার নামে তারা এই গিলগামেশ মহাকাব্য রচনা করেছিলেন। তো চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। নগর। তাদের যে নগর সভ্যতা বা তাদের যে নগরের গঠন, সেগুলো কি মোটামুটি খুবই আধুনিক ছিল বা খুবই উন্নত ছিল। কিরকম উন্নত ছিল? নদীর তীরে অবস্থিত মেসোপটেমীয় সভ্যতার সিংহভাগ শহরের কেন্দ্রে ছিল দুর্গ বিশিষ্ট। কি বিশিষ্ট? দুর্গ বেষ্টিত। দুর্গের দেয়াল ছিল রোদে শুকানো ইট দ্বারা নির্মিত। দুর্গের দেয়াল কি দ্বারা নির্মিত ছিল? রোদে শুকানো ইট। তারা মূলত তখনও যে ইট বা ইটের মাটিকে যে আগুনে পোড়ালে যে ইট হয় বা শক্ত একটা বস্তুতে পরিণত হয়, সেটা তখন আবিষ্কার করতে পারেনি। তারা রোদে পোড়ানো ইট দিয়ে দুর্গের দেয়াল তৈরি করত। পরবর্তীতে ইউরিক শহরে, কোন শহরে? ইউরুক শহরে 6 মাইল দীর্ঘ, কয় মাইল? 6 মাইল দীর্ঘ ঘেরা একটি অঞ্চল আবিষ্কার করা সম্ভব হয়েছে। কয় মাইল দীর্ঘ? 6 মাইল। প্রত্নতাত্ত্বিকদের ধারণা কিংবদন্তির বীর রাজা গিলগামেশ এই দুর্গ নির্মাণ করেছিলেন। একটু আগে আমরা পড়েছি যে তারা গিলগামেশ মহাকাব্য রচনা করেছেন। তাহলে এই গিলগামেশটাকে একজন রাজা, বীর রাজা ছিলেন। এই সময় নির্মিত বেশিরভাগ নগরের ভেতর নগর তোরণ ছিল। তোরণ অর্থাৎ গেট। তোরণ কি? গেট বা দরজা। প্রতিটি নগর তোরণের সামনে শক্তিশালী সেনাবাহিনী পাহারা দিত। প্রতিটি নগর তোরণের সামনে শক্তিশালী সেনাবাহিনী কি পাহারা দিত। পরবর্তী তাদের আইন ও বিচার। কি? আইন ও বিচার। তারা এত বড় একটা সাম্রাজ্য বা এত বড় একটা সভ্যতা পরিচালনা করেছে, তাদের অবশ্যই কিছু নীতিমালা নিয়মকানুন ছিল যেগুলো তাদের মানুষজন মান্য করতো। সেগুলোকে এক প্রকার ছিল আইন, এবং তাদের বিচার ব্যবস্থা কি খুবই উন্নত ছিল। তাদের আইন কি ছিল? পারস্যের সিপার দুর্গে, কোন দুর্গে? পারস্যের সিপার দুর্গে মাটি ঘুরে পাওয়া গিয়েছে একটি কালো সবুজ পাথরের তৈরি মূর্তি বা স্তম্ভ। কেমন? একটি কালো সবুজ পাথরের তৈরি মূর্তি বা স্তম্ভ। এই পাথরে সংকলিত হয়েছিল প্রখ্যাত হাম্মুরাবি আইন। কি আইন? হাম্মুরাবি আইন। খুবই ইম্পর্টেন্ট। সবাই কষ্ট করে নোট করবেন এটা। প্রশ্ন আসতে পারে হাম্মুরাবি আইন কোন সভ্যতার তৈরি? কোন সভ্যতা হাম্মুরাবি আইন পাওয়া গিয়েছে? এই যে লাইনটা পড়লাম আমরা, যে মাটি খুঁড়ে কালো সবুজ পাথরের স্মৃতিস্তম্ভ পাওয়া গেছে, এইটাতে হাম্মুরাবি আইন সংকলিত ছিল। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা অবশ্যই লিখে রাখবেন। বর্তমানে স্তম্ভটি কোথায় সংরক্ষিত আছে?
বর্তমানে স্তম্ভটি প্যারিসের লুভ জাদুঘরে লুভ জাদুঘরে সংরক্ষিত আছে। এই যে স্তম্ভ বা এই যে মূর্তিটা পাওয়া গিয়েছিল, এই মূর্তিটা কত বড় বা কত লম্বা ছিল? এই মূর্তিটা ছিল প্রায় 8 ফুট উঁচু। কত ফুট? প্রায় 8 ফুট উঁচু। এই পাথরের উপরের অংশে রয়েছে একটি ভাস্কর্য। উপরের অংশে কি ছিল? একটি ভাস্কর্য। এই পাথরের নিচের দিকে লেখা ছিল 282টি আইন। কয়টি আইন? 282টি আইন। আইনের ধারা। দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সকলকে নিয়ন্ত্রণ এবং সকল বিচারের অপরাধকারীর বিচার করার জন্য তারা এই সকল আইনগুলো সংকলন করেছিলেন। তাহলে আমরা যেটা পড়লাম, হাম্মুরাবি আইনটা কি, কোন সভ্যতা হাম্মুরাবি আইন পাওয়া গিয়েছে, এবং হাম্মুরাবি আইনের ধারা কয়টি। এই ধারাটা অবশ্যই মুখস্থ রাখবেন। কয়টা ধারা? 282টা ধারা। এমসিকিউতে আসতে পারে যে হাম্মুরাবি আইনের ধারা কয়টি ছিল? কতটি? 282টি। তো পরবর্তী স্লাইডে চলে যাই আমরা। ধর্ম। তাদের অবশ্যই এত বড় একটা সভ্যতার একটা অবশ্যই ধর্মবিশ্বাস ছিল। সে ধর্মবিশ্বাস নিয়ে একটু আলোচনা করা যাক। ধর্মবিশ্বাস। প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলের মানুষের প্রাথমিক ধর্মবিশ্বাস ছিল ঐহিক বা পার্থিব। কেমন ধর্মবিশ্বাস ছিল? ঐহিক তথা পার্থিব। তাদের আমরা যেমন একটা কথা জানি যে মিশরীয় সভ্যতা, সেখানে মিশরে অনেক বড় বড় পিরামিড রয়েছে। কি রয়েছে? পিরামিড। কেন রয়েছে? কারণ তারা মনে করতো যে তারা মারা যাওয়ার পরেও তাদের নতুন একটা জীবন শুরু হবে, এবং সেই জীবনে যাতে তারা আগের মতো আরাম আয়েশ করতে পারে, সেই জন্য তাদের এই মরা মানুষকে মমি বানিয়ে তাকে সংরক্ষণ করা হতো। তাদের বিশ্বাস ছিল যে তারা পরবর্তীতে আবার জন্ম নেবে। কিন্তু মেসোপটেমিয়া মানুষের বা মেসোপটেমিয়া সভ্যতার এরকম কোনো বিশ্বাস ছিল না। তাদের মানুষ মারা যাওয়া বা মানুষ দাফন বা মানুষের সৎকার করার যে কাজকর্মগুলো ছিল, সেগুলো খুবই সাদামাটা ছিল। অর্থাৎ তাদের এইরকম আচার আচরণ থেকে বোঝা যায় যে তাদের মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে কোনো ধারণা বা তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান ছিল না, বা তারা বিশ্বাস করতো না। মৃত্যুর পরবর্তী জীবনের অস্তিত্ব সম্পর্কে তাদের তেমন ধারণা ছিল না। পরকালের জীবনকে গুরুত্ব দেয়নি বলে মৃতদেহ সমাধি প্রথা ছিল সাদামাটা। কি ছিল? সাদামাটা। কাদের মৃতদেহের সমাধি প্রথা ছিল সাদামাটা? মেসোপটেমিয়া সভ্যতার। সুমেরীয় ধর্মে নৈতিকতা এবং আধ্যাত্মিকতা কোনোটাই বিশেষ স্থান পায়নি। তারা জীবনমুখী একটি সহজবোধ্য ধর্মের অনুসারী ছিল বলে অনুমান করা হয়ে থাকে। তাদের ধর্মবিশ্বাসের প্রমাণ হিসেবে পাওয়া গিয়েছে শহর সংলগ্ন একটি দেব মন্দির। তাদের ধর্মবিশ্বাসের প্রমাণ হিসেবে পাওয়া গিয়েছে কি? শহর সংলগ্ন অর্থাৎ শহরের কাছে একটি দেব মন্দির। পাহাড় সদৃশ সিঁড়ির ধাপ কেটে, পাহাড় সদৃশ অর্থাৎ পাহাড়ের মতো সিঁড়ির ধাপ কেটে তৈরি এই মন্দিরগুলোকে বলা হতো জিগুরাত। কি বলা হতো? জিগুরাত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে জিগুরাত কি, কোন সভ্যতায় জিগুরাতের উৎপত্তি, বা জিগুরাত কি এবং কাদের ধর্ম গ্রন্থ বা কাদের ধর্ম উপাসনালয়কে জিগুরাত বলা হতো। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, বা ক নম্বর আসতে পারে। তো সময় একটু নোট করে রাখবো। এখন তাদের যে ধর্ম ব্যবস্থা ছিল, অবশ্যই তাদের অনেকগুলো দেবী ছিল, দেবতা ছিল। আমাদের তো না একজন আল্লাহ তাআলা, কিন্তু তাদের তো অনেকগুলো ছিল। তো সেগুলো কি আমরা একটু দেখে নিই। প্রাচীন মেসোপটেমীয়দের সূর্য দেবতা শামাস। সূর্য দেবতাকে শামাস। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা সূর্য দেবতাকে শামাস। তাদের বৃষ্টি ও বাতাস বন্যার দেবতা এনলিল। বৃষ্টি, বাতাস ও বন্যার দেবতাকে এনলিল। প্রেমের উর্বরতার দেবী ইনোনা কে তথা ইস্তার কে? ইস্তার। পানির দেবতা এনকি। পানির দেবতা কে? এনকি। পানির দেবতা এনকি। প্লেগ রোগের দেবতা নার্গেল। প্লেগ রোগের দেবতাকে? প্লেগ একটা রোগ, খুবই ভয়াবহ মারাত্মক একটা রোগ। প্রাচীনকালে প্লেগ রোগ হলে আসলে কেউ বাঁচতে পারতো না। প্রায় একটা সভ্যতা, প্রায় একটা শহর মারা যেত, এমন একটা ছোঁয়াচে রোগ ছিল। নারকেলের আরাধনা করেছে। দেবদেবীর উদ্দেশ্যে তারা তেল, মাখন, শাকসবজি, ফল, ফুল, খাদ্য প্রভৃতি উৎসর্গ করত। তাদের প্রধান ধর্মমন্দির জিগুরাতে থাকতেন তাদের পুরোহিত। তাদের প্রধান ধর্মমন্দির কি? জিগুরাত। তাদের প্রধান ধর্মমন্দির জিগুরাত। এই জিগুরাতে থাকতেন কে? পুরোহিত। জিগুরাতে কে থাকতেন? পুরোহিত। পুরোহিত রাজা। এখানে থেকে তারা পাতেজি ধর্ম পরিচালনা করতেন। কোন ধর্ম পরিচালনা করতেন বা কি পরিচালনা করতেন? পাতেজি ধর্ম পরিচালনা করতেন। তো এটা হচ্ছে আমাদের পরবর্তী স্লাইড। তাদের রাজনৈতিক বৈশিষ্ট্য।
অবশ্যই একটা সভ্যতা এতগুলো অবদান ছিল রাজনীতি ক্ষেত্রে, তাদের কিছু অবদান বা কিছু বৈশিষ্ট্য অবশ্যই আছে, সেগুলো একটু দেখি। বিভিন্ন সময় বহিঃশক্তি এই সভ্যতাকে আক্রমণ করে পর্যদুস্ত করেছে, অর্থাৎ কি তাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে, তাদের অনেক দমন করেছে, এমন কিছু একটা। প্রতিবেশী রাষ্ট্রগুলো পারস্পরিক আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে এর রাজনৈতিক ইতিহাস আবর্তিত হয়েছে। তাই এই অঞ্চলের জাতিসত্তা ছিল বিভিন্ন জাতির মিশ্রণে গড়া। এই অঞ্চলের জাতিসত্তা ছিল বিভিন্ন জাতির মিশ্রণে গড়া। এর সামাজিক অর্থনৈতিক জীবন গড়ে উঠেছিল সময় ও স্থান ভিত্তিতে একটু আলাদা ধারায়। অর্থাৎ এই সভ্যতায় অনেকে আক্রমণ করেছে, অনেকে দখল করেছে। দখল করার পরে তাদের সময় এখানে পার করেছে, তারা এখানে বংশ বিস্তার করেছে বা তারা এখানে অনেক জীবনযাপন করেছে। তো এই জন্য এখানে কি জাতিসত্তা অনেকটা ভিন্ন, বা এখানকার মানুষজন জাতির কি মানুষগুলো একটু মিশ্র টাইপের, বা জাতিগুলো একটু মিশ্রভাবে গড়ে উঠেছে। তো আশা করি তোমরা সকলে আমাদের যে মেসোপটেমিয়া সভ্যতার যে লেকচারটা বা আমাদের যে মেসোপটেমিয়া সভ্যতার যে টপিকটা সকলের সময় ভালোভাবে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও ছিল এতটুকুই। আমাদের ভিডিও দেখে বা আমার ক্লাসগুলো দেখে যদি তোমরা বুঝতে পারো বা তোমরা যদি কিছু শিখে থাকো, অবশ্যই আমাদের আইটিকি স্কুলকে কোর্স ফিতে সাপোর্ট করার চেষ্টা করবে। যারা নির্দিষ্ট পরিমাণ কোর্স ফি প্রদান করবে তারাই শুধুমাত্র আমাদের প্রাইভেট কেয়ার ব্যাচ, অর্থাৎ আমাদের অনলাইন যে প্রাইভেট কেয়ার ব্যাচ, সেই ব্যাচে যুক্ত হতে পারবে। এই ব্যাচে আমরা CW দিব, আমরা HW দিব, আমরা তোমাদের মনিটর করবো, প্লাস আমাদের যে এক্সাম ব্যাচ আছে, আমরা এক্সামের মাধ্যমে তোমাদের প্রোগ্রেস নিশ্চিত করার চেষ্টা করবো আইটিকি স্কুলের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।